আবাস যোজনায় ৩ কোটি বাড়ি তৈরির কথা বলা হয়েছে আজকের এই বাজেটে। আর কৃষি খাতে বরাদ্দ করা হচ্ছে ১.৫২ লক্ষ কোটি টাকা। ৫ রাজ্যে কিষাণ ক্রেডিট কার্ডের কথাও বলা হচ্ছে। আমি আপনার কাছে জানতে চাইব বিজেপির মুখপাত্রর কাছে যে এই যে আজকে যে এগুলো বলা হচ্ছে, ইকোনমিক সার্ভেতেও বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষা খাতে আরো বরাদ্দ বাড়াতে হবে। দেখতে পেলেন বরাদ্দ বা কৃষাণের এই যে এত ৩ কোটি বাড়ি টাইট দেওয়ার কথা বলছে, আপনি বললেন যে কোথায় দেওয়া হয়েছে আমরা দেখতে পেলাম অন্ধ্রপ্রদেশ। ওয়েস্ট বেঙ্গলের পার ক্যাপিটা ইনকাম ১,৪১,০০০ যদি ধরি, আর অন্ধ্রপ্রদেশে তাহলে ২,৭০,০০০। গরিবটা কোন রাজ্যে বেশি? তার अखिलेश यादव की बोलছেন समाजवादी पार्टी नेता, सुनबो। योजनाओं से जोड़ा गया है, लेकिन उत्तर प्रदेश जैसा प्रदेश जो प्रधानमंत्री देता है, क्या वहां के किसान के लिए कुछ बड़े फैसले हैं? किसान की फसल की पैदावार, उसकी कीमत के लिए क्या कोई इंतजाम है? कहने को तो याद होगा आप सबको कि पिछली बार कहा था कि मंडी और एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर के लिए स्ट्रेंथन करने के लिए लाखों करोड़ रुपए हैं। अगर वो इंफ्रास्ट्रक्चर स्ट्रेंथन हुआ था तो इसका मतलब किसान की आय दोगुनी होनी चाहिए या किसान की आय बढ़नी चाहिए थी, वो तो नहीं बढ़ी। तो किसान के साथ संकट पैदा किया इन्होंने, बेरोजगारी इन्होंने बढ़ाई है। 10 साल में जो इतनी बेरोजगारी बढ़ गई उसको कैसे कम करें, और वो भी आधी अधूरी नौकरी से। आप 2 साल की, 1 साल की या कुछ ट्रेनिंग करा करके नौकरी या रोजगार का सपना दिखा रहे हैं। देश का नौजवान अपना भविष्य बनाने के लिए पक्की नौकरी चाहता है, और फिर जो आधी अधूरी नौकरी है क्या उसमें आरक्षण होगा? আপনার উত্তর শুনবো। তো দেখুন, সবথেকে যে জায়গাটায় এসছে, আর একটা কথা হচ্ছে কি বিরোধীরা যেটা বললেন, মানে কল্যাণবাবু যে কথা বললেন, অখিলেশবাবু যে কথা বলছেন, এটা হচ্ছে কি জানেন, এদের মানে হতাশা, মানে সরকারে আসার একটা পরিকল্পনা ছিল, সেটা হয়নি, হতাশা থেকে এই কথা বলছে। আজকের এত সুন্দর বাজেট এবং এখানে কেন, আমি তো সেটাই আপনাকে জানতে চাইছি, কথাটাই বলছি। দেখুন একটার পর একটা যেসব যা মানে পদক্ষেপ নিয়েছে, আজকে মহিলাদের কথা বলেন, মহিলাদের জন্য কত সুন্দর উদ্যোগ নিয়েছেন। এই যে একটার পর একটা যে সুন্দর উদ্যোগ যেগুলো নেওয়া হয়েছে, এবং এই অসাধারণ এবং বিশ্বাসযোগ্য, সব থেকে বড় কথা, কারণ আমি আপনাকে বলছি আপনাদের সরকার মানে আমাদের সকলেরই সরকার, এর আগেও বলা হয়েছিল যে সবকা সাথ সবকা বিকাশ। তো এই সবকা বিকাশ এমন হয়েছিল যে আমরা দেখলাম দেশের সমস্ত পুঁজি 1% মানুষের কাছে পড়ে রয়েছে, আর 90% আমরা গরিবদের কাছে কিন্তু বিকাশটা এসে পৌঁছয়নি। তাই তারপরে এই সরকারকে আমাদের বিশ্বাস করতে হবে। 2, আপনি এক্ষুনি নারীদের কথা বললেন না, আপনাকে একটা তথ্য দিই। সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমি, সেই ইকোনমির তথ্য শশী থারুর কি বলছেন আমরা একবার শুনবো, কংগ্রেসের সাংসদ। I didn't hear anything about the key issues facing the common people of our country. There was no mention of Manrega. There was no mention or insufficient mention of any steps taken to improve the income of the ordinary person. We have seen far too little from the government when it comes to taking care of the severe income disparities in this country. Job creation, there was a token gesture made towards that, but unfortunately very short on specifics. And I personally welcome only one provision, which is this abolition of the tax on angel investors. I myself had recommended it to Shri Arun Jaitley more than 5 years ago. Finally it has happened. I'm glad that's being done. We must have more investment coming in to generate more jobs. But otherwise I find very little in terms of any good creative ideas when it comes to generating more jobs in our economy and more opportunities for young people and for those at the bottom of the pyramid to improve their incomes. We will have to study the budget in much more detail, but I would say it's an underwhelming budget. Sir, how does সাধারণ মানুষ, একজন সাধারণ মধ্যবিত্ত, তারা এই ধরনের বিয়েতে খরচ করে থাকেন তাদের সম্পত্তির 15 থেকে 20%। ফলে যারা ধনী তারা আরো ধনী হয়েছেন, এই যে অভিযোগটা ছিল বিরোধীদের, সেক্ষেত্রে সেই আর্থিক বৈষম্য কমানোর কথা কালকে বলা হয়েছিল ইকোনমিক সার্ভেতেও। আজকে সেখানে কি মানে সেই দিকে কি পদক্ষেপ দেখতে পেলেন? সত্যি কথা বলতে সেরকম কিছু দেখা গেল না। কারণ বারবার যে বিদেশের যে জায়গাটার থেকে যে
গবেষণা থেকে আমরা বারবার দেখছি পিপিপি এবং তার সহযোগীরা যে Oxfam, কাজগুলো করেছেন, তারা বারবার যেটা বলেছিলেন যে আগের কিছু জিনিস ফিরিয়ে আনতে, ওয়েলথ ট্যাক্স ফিরিয়ে আনতে, ইনহেরিটেন্স ট্যাক্সের রেট বাড়াতে, হ্যাঁ সেরকম কিছু কি আমরা দেখিনি কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কিন্তু ওই বৈষম্যটা বা আয়ের অসাম্যটা দিন দিন বাড়ছে, এবং আয়ের অসাম্য বাড়ছে বলেই কিছু লোকের হাতে প্রচুর সম্পদ জমা হচ্ছে, তারা তার 0.5% খরচা করেও একটা অনন্তকাল ব্যাপী বিয়ে দিতে পারছেন, যেখানে সাধারণ মানুষের হয়। এখন অনেকেই বলতে পারেন যে তার টাকা আছে বিয়ে দেবে, তাতে আর কি হয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এর যে একটা পড়ে, মানে আমরা অর্থনীতিতে একটা কথা বলি কিপিং আপ উইথ দ্য জোনস, এবারে সবাই যদি মনে করেন যে আমাদেরও এর কাছাকাছি লেভেলের বিয়ে দিতে হবে, সেটা কিন্তু এই অসাম্য এই জিনিস আরো বাড়িয়ে যাবে, কারণ এই প্রত্যাশাটা তো বাড়িয়ে দেবে যে ওরা যদি দিতে পারছে আমি দিতে পারবো না কেন, সেটা কিন্তু এই বৈষম্যকে আরো বাড়িয়ে দেবে। মানে সাধারণ মানুষের আপনার সঞ্চয়ের জায়গাটা কিন্তু আরো কমে যাবে, তাকে তো সঞ্চয় ভেঙেই দিতে হবে, কারণ সে প্রতি মুহূর্তে অনেক টাকা রোজগার করছে না। আমরা বিশ্লেষণ শুনলাম অর্থনীতিবিদদের কাছ থেকে। এবার এই বাজেটকে কিভাবে দেখছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রথমে বিরোধীদের মতামত আমি শুনবো। প্রথমে আসবো কংগ্রেসের কাছে, অশোক সরকার। আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে এর আগে আমরা দেখেছিলাম এককভাবে বিজেপি ছিল, এবার জেডিইউ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমার রয়েছেন, ফলে খুব স্বাভাবিকভাবেই 15,000 কোটি টাকা অন্ধ্রপ্রদেশের রাজধানী তৈরিতে, 26,000 কোটি টাকা বিহারের যাবতীয় রোড প্রজেক্টে, এবং পর্যটনের অধিকাংশ প্রজেক্ট বিহার পেয়েছে। বোধগয়া, রাজগীর, নালন্দা এরা পেয়েছে পর্যটনের অধিকাংশ প্রজেক্ট। তা এই দুটো জায়গায় তো রাজনীতিটা খোলা চোখে দেখতে পাচ্ছি আমরা। আপনি আর কি কি দেখতে পেলেন? আমি দেখতে পেলাম যুবকদের নিয়ে কিছু কথা বলল না, যেটা সবচেয়ে দরকার ছিল। বয়স্কদের নিয়ে কোনো কথা বলল না, যাদেরকে দরকার, যে মানুষের দুটো মানে প্রান্ত আর কি। আমি বলছি আর কি, যুবক যারা চাকরি প্রার্থী তাদের নিয়ে একটা কি 5,000 টাকার স্টাইপেন্ড দেবে 1 বছরের জন্য, এটা কোনো কথা হলো? আর যারা বয়স্ক লোক, যারা রিটায়ার্ড করে গেছে, যাদের পেনশন ছাড়া বা অন্য কোনো ইনকাম ছাড়া কোনো ইনকাম নেই, আর এখনকার দিনে এখন পরিবারও ছোট হয়ে যাচ্ছে, তাদের সেরকম কিছু নেই, এরকম নতুন কিছু দেখতে পারলাম না। উনি দীনদয়াল উপাধ্যায়কে নিয়ে চর্চা করে এতদিন বড় হয়েছেন বা এই রাজনৈতিক জীবনে প্রবেশ করেছেন। দীনদয়াল যেমন বলেছিলেন সবার জন্য আমি কিছু করব, মানে পৃথিবীর একদম মানে দরিদ্রতম মানুষ থেকে সব সাধারণ মানুষ সবার জন্য করব। এখানে আমি দুটো প্রজন্মকে মেলালাম, তার মধ্যে কিচ্ছু দেখলাম না। আর একটা জিনিস সবচেয়ে মজার জিনিস হলো গিয়ে এই যে আয়কর নিয়ে যারা বিশেষত চাকরিজীবীরা, তারা বলে আরেকটু ছাড় দিলে ভালো হয়, আরেকটু ছাড় দিলে ভালো হয়, কিন্তু ছাড়ের পরিমাণটা কোনো দিন না, কোনো 0.5%, এটা তো হয় না। আর বাংলাকে কি দিল? পশ্চিমবাংলা কি পেল? গঙ্গা ভাঙন তো পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, সেখানে কিছু নেই। বিহারে দিয়েছে বলেছে, কিন্তু আমি দেখলাম এখানে কিছু নেই। বলেছেন যে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, পূর্ব ভারতের দিকে নজর দেওয়া হবে পর্যটনে, কিন্তু সেই মানে নজরের কথা বললেও আমরা যে কটা প্রজেক্ট দেখলাম, অন্তত যা অ্যানাউন্স করলেন সবই বিহার পেয়েছে, এখন অবধি পশ্চিমবঙ্গের নাম কিছু শুনিনি। আর আপনি যেটা বলছেন যুবক যুবতী, 1 কোটি যুবক যুবতীকে ইন্টার্নশিপে তাদের একটা বেতন দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। ইন্টার্নশিপের একটা সুযোগ পাবে, আর তাদের প্রভিডেন্ট ফান্ডে প্রথম মাসের বেতন দিয়ে দেওয়া হবে, সেইটা একটা ঘোষণা। এবার সেই ঘোষণাটাকে আপনারা কিভাবে দেখছেন? আর আগে চাকরিটা তো পাবে, চাকরি পেলে প্রভিডেন্ট ফান্ড, বেতন সব কিছুর ব্যাপার আছে, চাকরি তো নেই। 9.2% বেকারত্ব। আর তৃণমূল কংগ্রেসের কাছে বাণীব্রত বন্দ্যোপাধ্যায়। দেখুন, প্রথম হচ্ছে এখন তো বাজেটটা জাস্ট প্লেস হয়েছে, এর বিস্তারিত ব্যাপারটা আমরা কিছু জানতে পারি না, কিন্তু সাধারণভাবে যেটুকু বুঝলাম তাতে প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে আপনি আমাদের সঙ্গে থাকুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। कुर्सी बचाते हैं उनके लिए बजट है। एनडीए वाला जो है उसका साथ नीतीश कुमार और आंध्र प्रदेश का, उनको सेव करने के लिए, उनको पास में रखने के लिए इसका बजट है। ये इंडिया का बजट नहीं है, देश के लिए बजट नहीं है। वो लोग बंगाल का तो कुछ ही नहीं दिया है। बंगाली को वो लोग देखने नहीं सकता है, बंगाल को वो लोग देखने नहीं सकता है। They can't tolerate Bengalis, they can't tolerate Bengal people. वो साफ हो जाएगा बीजेपी बंगाल से।
যে কথা বলছিলেন প্রাণীব্রত বাবু। প্রথম কথা হচ্ছে বেকারত্ব নিয়ে উনি তেমন ডিটেলস কিছু বলেননি, তবে একটা জিনিস বোঝা গেছে যে কেন্দ্রীয় সরকার চাকরি দেওয়ার দিকে কোনো সুযোগ করতে পারছেন না আগামী ভবিষ্যতে। তার কারণ হচ্ছে উনি বলছেন একটা বেকার ভাতা, কথাটা ঘুরিয়ে বলেছেন, নতুন টার্ম দিয়েছেন, কিন্তু দ্যাট ইজ বেকার ভাতার মতোই ব্যাপার। আর হচ্ছে কি উনি কর্পোরেট সেক্টরকে বলেছেন তারা যদি চাকরি দেয় তাহলে তাদেরকে একটা বিশেষ সুবিধা দেওয়া হবে। তার মানে উনি বুঝিয়ে দিচ্ছেন আমরা চাকরি দিতে পাচ্ছি না, তোমরা চাকরি দাও, আমরা বড় লোককে কিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। সেটা কি, সেটা এখানে দেখা যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে জিএসটি সম্বন্ধে ডিটেলস কিছু বললেন না, যেটা কমলে আম জনতার সুবিধে হতো। আচ্ছা, পেট্রোল ডিজেলের দাম সম্বন্ধে কিছু জানালেন না। তারপরে হচ্ছে ওর নামটা কি, ট্যাক্স স্ল্যাবের ক্ষেত্রে যেটা বললেন সেটা খুবই সামান্য। সত্যি কথাই তো, আজকের দিনে 7 লক্ষ টাকা মানে যে 5% দিতে হবে, সে 7 লক্ষ টাকা মানে মাসে কত টাকা? মাসে হচ্ছে আপনার 60,000-এরও কম, 60,000-এরও কম। তার 60,000-এর যদি কম হয়, আপনি বলুন তো একটা ফ্যামিলিতে আজকে 60,000 টাকা তাদের খরচা হয় না? তার অনেক বেশি খরচা হয়। যে যেরকম রোজগার, তাদেরকে ছাড় আরো বেশি দেওয়া হচ্ছে, সেখান থেকে কেন ইনকাম ট্যাক্স নেওয়া হবে? ইনকাম ট্যাক্সের ছাড়টা আরো বড় হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হলো না। বাস্তবিক ক্ষেত্রে আমরা প্রতি বছরই দেখেছি 7 বারের বাজেট প্লেস করলেন, সেই প্লেসে আমরা কোনো রকমের কোনো বাজেটেই আমরা সেরকম সুরাহা পাইনি। कैंसर की और कुछ दवाइयाँ जो हैं, जो लाइफ सेविंग ड्रग्स हैं, उनके ऊपर जो रिलीफ दिया गया है वो सराहनीय है, फैक्ट है, अच्छा है, उसकी हम सबों की मांग थी। बिहार के लिए जो हुआ है, बिहार का होने के नाते बहुत अच्छा लगा, लेकिन उसकी कीमत तो आपको चुकानी ही थी। यानी बिहार को ऐसे नाक नहीं पकड़ के वैसे नाक पकड़ा, तो लोग एक्सपेक्ट भी कर रहे थे, अच्छा किया। बिहार को ज़रूरत भी थी, बिहार की मांग भी थी, आपने किया। लेकिन साथ साथ आपने आंध्रा के लिए भी किया, एक्सपेक्टेड था। लेकिन बाकी आपने तेलंगाना के लिए क्या किया, पंजाब के लिए क्या किया, और जैसा आपने कहा बंगाल के लिए क्या किया। बहुत सारी बातें हैं जिस पे अब कल से उछल के बात होंगे। थैंक यू सर। एक विकसित भारत, एक आत्मनिर्भर भारत के लिए पूर्ण रूप से सुनिश्चित किया गया है। प्रधानमंत्री जी की जो सोच है कि अमृत काल से शताब्दी काल का सफर भारत का निश्चित रूप से एक विकसित भारत का रूप धारण करे, वो इस बजट का मुख्य अंश है। हर एक क्षेत्र, चाहे वो कृषि हो, ग्रामीण विकास हो, अधोसंरचना हो, सिंचाई हो, शिक्षा हो, स्वास्थ्य हो, और भविष्य के भी जो रिफॉर्म्स हमें लाने हैं, इन सभी चीज़ों को मद्देनज़र रखते हुए बजट का पूर्ण रूप धारण हुआ है। मैं बधाई देना चाहता हूँ वित्त मंत्री जी को और प्रधानमंत्री जी के नेतृत्व में भारत इस विकास के पथ पे चलेगा। शेयर बाजार में देखिए, बीएसई सेंसेक्स एक कंटिन्यूम है। अगर आप देखेंगे कि पिछले साल से आज तक 20,000 पॉइंट्स ऊपर बाजार चला गया है। हमारी आर्थिक विकास 8.2% तक पहुंची है, जो विश्व में एक रिकॉर्ड धारण किया है। भारत की विकास और प्रगति, जहां एक तरफ आर्थिक विकास बढ़ रही है, वहां महंगाई पूरे विश्व से सबसे कम है। हर एक क्षेत्र में अधोसंरचना में बढ़ोतरी हो रही है। कैपिटल एक्सपेंडिचर में 9.5 लाख करोड़ पिछले वर्ष था, 11.11 लाख करोड़ इस वर्ष का आकलन है। हमारी एक कैपिटल एक्सपेंडिचर इन्वेस्टमेंट ओरिएंटेड इकोनॉमी आज बन रही है, जो एक शुभ संकेत है। बहुत बहुत धन्यवाद।